আমার বিয়ে হলো বাবা মারা যাবার 1 বছর পরেই। বিয়ের 5 মাস পরেই আমার জন্মদিন এলো। আমার স্বামী নিলয় জন্মদিনে আমাকে গিফট দিল একটা সোনার রিং আর একটা নীল রঙের শাড়ি, সাথে একটা কেকও আনলো সবাই মিলে খাওয়ার জন্য। সন্ধ্যায় উপহারের বক্স খুলেই দেখলাম আমার শাশুড়ি আর ননদের মুখে যেন আষাঢ়ের মেঘ জমেছে। নিলয় আমাকে রিং পরিয়ে দিল। সবাই মিলে কেক খেয়ে যে যার রুমে চলে গেল। রাতে খাবার জন্য আমি সেদিন রান্না করেছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন ফ্রাই, ভেজিটেবল। খেতে বসলাম, শাশুড়ি মা আমাকে বললেন, নিলয়ের আনা শাড়িটি নীলাকে দিয়ে দিও, নিলয় তোমাকে আরেকটা কিনে দিবে। নীলার খুব পছন্দ হয়েছে শাড়িটি। মায়ের বাধ্য ছেলে হওয়ায় নিলয় আমাকে বলল শাড়িটি দিয়ে দিতে, হাতে টাকা হলে নিলয় আমাকে আরেকটি কিনে দেবে। আমার চোখে ভেসে উঠল অনেক বছর সেই আগের দৃশ্য। জোর গলায় বললাম, না মা, এই শাড়ি আমি দিতে পারবো না, এটা আমার স্বামী দিয়েছে। আর আপা, আপনাকে না হয় কিনে দিব আপনার ভাই হাতে টাকা হলে। বিস্ফোরিত চোখে সবাই আমার দিকে তাকিয়ে রইল। আমি শান্ত থেকে বললাম, আমার বাবা দীর্ঘদিনের শখ ছিল মায়ের জন্য কচু পাতা কালারের অরিজিনাল একটা জামদানি শাড়ির। বাবা একবার চাকরির সূত্রে টাঙ্গাইল গিয়েছিলেন। তাঁতিদের হাতে বোনা কচুপাতা কালারের একটা জামদানি শাড়িও বাবা কিনেছিলেন মায়ের জন্য। মায়ের গায়ের রং একেবারে ফর্সা, দুধে আলতা রং যাকে বলে। বাবা শখ করে শাড়িটি কিনেছিলেন, কিন্তু মায়ের ভাগ্য খারাপ, অথবা বলা যায় বাবার সাহসের অভাব ছিল। বাবা 3 ফুপুর জন্য 3টা জামদানি শাড়ি এনেছিলেন। দাদি এসব শাড়ি পরে না, সেজন্য দাদির জন্য একটা সুতি শাড়ি এনেছিলেন, কিন্তু দাদির পছন্দ হলো না। দাদির পছন্দ হলো মায়ের জন্য নেওয়া সেই শাড়িটি। সরাসরি বলে বসলেন, আমার জন্য এটা কেমন শাড়ি এনেছিস আবির? না না, এসব শাড়ি তো মজনুর বউ পরে না। মজনু রিক্সা চালিয়ে এমন শাড়ি কিনে আনে ওর বউর জন্য। আমার ছেলে তো রিক্সা চালায় না, আমি তো ওর বউয়ের জন্য আনা শাড়িটা নেব। ওইটা আমার খুব ভালো লেগেছে। বাবা মায়ের মুখের দিকে তাকালেন একবার। মা হাসি মুখে প্যাকেটটি দাদির হাতে দিয়ে দিলেন। বললেন, আপনি নেন আম্মা, আমাকে আপনার শাড়িটি দিন। আমার এসব শাড়ি পরতে ভালো লাগে না, অভ্যাস নেই। সুতি শাড়িতেই আরাম লাগে, কাজ করতে সুবিধা হয়। বড় ফুপি বললেন, বাপের বাড়িতে অভ্যাস থাকলে তো পরবে। বাবা বলতে পারলেন না কিছুই। আর তখন আমার বয়স কত, আর 15 বছর হবে। আমি স্পষ্ট দেখলাম মায়ের বিবর্ণ মুখ, অশ্রু টলটলে চোখ, আর বাবার পরাজিত মুখ। পরের ঈদেই দাদি বড় চাচিকে শাড়িটি দিয়ে দিলেন, কারণ তার নাকি এসব শাড়ি পরতে ভালো লাগে না তাই। বাবা অ্যাক্সিডেন্টে পা হারালেন সেই বছরেই। মায়ের জন্য আনা জামদানি শাড়ি আর কেনা হলো না। চাচি প্রায় সময়ই শাড়িটি পরে। সেই শাড়িটি দেখে মায়ের কেমন লাগতো জানি না, কিন্তু আমার বুকের ভেতর একটা ক্ষোভ মাথাচাড়া দিয়ে উঠত। আমি তখন থেকেই আমার দাদি চাচিকে অপছন্দ করা শুরু করি। বাবার ওষুধ, ছোট ভাইয়ের স্কুলের বেতন, বড় আপার বাবুর দুধ কেনা, ঘরের জন্য নামমাত্র বাজার করা, সবই তো আমার মাস শেষে টিউশনির 3000 টাকা আর বড় আপার কিন্ডারগার্টেন স্কুলে পড়িয়ে পাওয়া 4000 টাকার বেতনে হতো। এই টাকার মধ্যে আর উপায় ছিল না মায়ের জন্য এমন একটা দামি শাড়ি কেনার। মাঝে মাঝে বাবার ওষুধ শেষ হলে সবার আড়ালে আমার 2 হাত চেপে ধরে বলতেন, আমার আর ওষুধ লাগবে না রে মা, কয়েক মাসের ওষুধের টাকা জমিয়ে তোর মাকে একটা জামদানি শাড়ি কিনে দিবি মা। আমার খুব শখ ছিল তোর মাকে এই শাড়িতে দেখার। আমি বাবাকে মৃদু ধমক দিয়ে চুপ করিয়ে দিতাম। বাবা বলতেন, আমি কোনো দিন তোর মাকে কিছু দিতে পারলাম না রে মা। আমি একজন অযোগ্য স্বামী, অযোগ্য পিতা, আমার জন্য টাকা নষ্ট করিস না। আমি এসব কথা পাত্তা দিতাম না। তবে বাবা ঘুমিয়ে গেলে বাবার পায়ের কাছে বসে মনে মনে বলতাম, তুমি আমার জন্মদাতা বাবা, তোমার জন্যই তো এই পৃথিবীতে আসতে পেরেছি আমি। বুক ভরে এই পৃথিবীর তাজা শ্বাস নিতে পারছি। তুমি অযোগ্য নও, অযোগ্য তো আমি। তোমার একটা ইচ্ছে আমি পূরণ করতে পারছি না। সেই বছরই বাবা স্ট্রোক করে মারা গেলেন। মারা যাবার আগেও আমার হাত শক্ত করে চেপে ধরে বললেন, মা রে, একটা শাড়ি। বাবার সেই অব্যক্ত কথা আমি জানি। বাবা মারা যাবার পর মা নিজেকে মরিয়ে নিয়েছিলেন বিবর্ণ বস্ত্রে। ইন্টার পাস করার পর আমার একটা ছোট চাকরি হলো। প্রথম কয়েক মাসের টাকা জমিয়ে মায়ের জন্য কচুপাতা রঙের জামদানি শাড়ি কিনেছিলাম। সেই শাড়ি বুকে জড়িয়ে ধরে মা বললেন, এখন আর কি হবে রে মা এই শাড়ি দিয়ে? আমাকে শাড়ি পরা দেখতে চাও মানুষটাই তো আর নেই। এখন অপেক্ষায় আছি কাফনের কাপড় পরার।
মা আর শাড়িটি পরেনি, মাঝে মাঝে লুকিয়ে বুকে জড়িয়ে কান্না করতেন। বাবা মারা যাওয়ার 8 মাস পরই দাদি মারা যান। মাকে দেখেছি দাদির সব দায়িত্ব পালন করতেন সুষ্ঠুভাবে, কিন্তু দিন শেষে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলতেন, তোর দাদির জন্যই তোর বাবা একটা আফসোস নিয়ে চলে গেল। তারপর আমি আমার শাশুড়িকে বললাম, আম্মা ভেবে দেখেন এরকম গল্প আপনার জীবনেও আছে। আপা আপনি ভেবে দেখেন একবার আপনার সাথেও এমন কিছু না কিছু হয়েছে। কিছু ক্ষেত্রে প্রতিবাদ করতে হয় নিলয়, প্রতিবাদ করতে না পারলে আমার মায়ের মতো তীব্র যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে হয়। ভাগ্য কখন কাকে কি করে কে জানে। আমি চাই না পুনরায় আমার সাথে এমন কিছু ঘটুক। নীলা আপা চোখের পানি মুছে আমাকে জড়িয়ে ধরে বললেন, তোদের দুলাভাইও আমাকে এক জোড়া কানের দুল দিয়েছিল। বিদেশ থেকে আসার পর আমাকে পরিয়ে দিয়ে বলল, দুল জোড়া দেখে আমার তোমার কথাই মনে পড়েছে নীলা, তোমাকে খুব সুন্দর লাগছে। কিন্তু আমার শাশুড়ি সেটা পছন্দ করে নিয়েছিলেন। তোর দুলাভাই কিছুই বলতে পারেনি, ভাগ্য সহায় ছিল না, তাই পরের বার সে নিজেই লাশ হয়ে ফিরে আসলেন। আজও আমার মনে পড়ে আমার স্বামীর পছন্দ করে আনা সেই দুলের কথা। আজও আমার মনে পড়ে, আমি বলি, আল্লাহ গো তুমি বিচার করো, আমার স্বামীর শখ করে যে জিনিস আমার জন্য এনেছিল, যারা কেড়ে নিয়েছে, আমার স্বামীর শখ পূরণ হতে দেয় নাই, তার বিচার করো। আমার বিরাট বড় ভুল হয়ে গেছে রে, আমাকে মাফ করে দিস। আসলে কি কিছু কিছু ক্ষেত্রে ছাড় না দিয়ে কথা বলতে হয়। প্রিয় মানুষের দেওয়া ছোট ছোট জিনিসও একান্ত ব্যক্তিগত হয়, তার ভাগ কাউকে দেওয়া যায় না। এই ছোট ছোট ব্যাপারগুলোই সম্পর্কে তিক্ততা নিয়ে আসে।